জাদু বলে সিপি কে হবে বা তার কি কাজ হবে এই সমস্ত তিনি ঠিক করতে পারেন? 9 লং ইয়ার্স, ঠিক আছে, ওনার ডেজিগনেশন চেঞ্জ হয়েছে, উনি ইন্সপেক্টর থেকে বলতে পারেন মানে ওসি থেকে এসি হয়েছেন, এসি থেকে ডিসি হয়েছেন, কিন্তু ওনার অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আর মানে ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে, স্যালারি স্কেল চেঞ্জ হচ্ছে, কিন্তু উনি কাজটা একই জায়গায় করে যাচ্ছেন। এটা কিভাবে হতে পারে? কোন জাদু বলে? ওখান থেকে পুরো কন্ট্রোলটা গোটা পশ্চিমবঙ্গে হতো। আর এটা শুধু এনার ক্ষেত্রে নয়, অনেক আমরা এসপিদের ক্ষেত্রেও দেখেছি যে তারা ডিআইজি হয়ে গেছেন কিন্তু তাদের দায়িত্বে রেখে দেওয়া হয়েছে। কেন? তিনি ওই ওখানকার সিন্ডিকেশনটা কন্ট্রোল করছেন। আবার উল্টোটা, সিন্ডিকেটটা উনি এত ভালোই জানেন যে ওনার অন্য কাউকে উপর ভরসা করা যায় না, এবং অন্য কাউকে ওই সিস্টেমের মধ্যে ঢুকতেও দিত না। কেন? হয় এদের মাথায় মানে এদের ইনস্ট্রাকশন আসতো ওই শান্তনু সিনহা বিশ্বাসের থেকে না রাজীব কুমারের থেকে। আর 2 নম্বর কথা হচ্ছে, আরেকটা জিনিস আপনি ভালো করে দেখবেন, পক্ষান্তর এটাও হয়েছে, একজন অ্যাডিশনাল এসপি, তিনি তখনও মানে আইপিএস নমিনেশনও পাননি, তিনি কিন্তু আবার একটা জেলার এসপি হয়ে বসে আছে। মানে সব রকম সিস্টেমই আছে। মানে পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে গিয়ে চলছিল? পশ্চিমবঙ্গ ভারতের বাইরেই চলছিল। আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলেছি। দেখুন, পশ্চিমবঙ্গ এমন একটা মানে বলতে পারেন আইনের শাসন তৈরি করা হয়েছিল যেটা কিন্তু পুরো ভারতবর্ষের যে আইনের শাসন ছিল তার থেকে আলাদা। আমার মনে হয় এবারে যদি তৃণমূল কোনোভাবে জিতে আসতো, ওরা সংবিধানটাও নিজের মতো লিখে নিত এবং ডিক্লেয়ার করে দিত যে তারা আর ভারতবর্ষের মধ্যে নেই। তো থ্যাঙ্কস টু গড, মানে আমরা ডিপ স্টেটের যে থিওরি এতদিন ধরে এটা নিয়ে আলোচনা করেছি বা আমরা বিভিন্ন জায়গায় বলেছি, পরবর্তীকালে যখন তদন্ত আরও আগে গিয়ে এগোবে, যতগুলো ঘটনা ঘটেছে, লাস্ট টাইম মোথাবাড়ি মানে লেটেস্ট যে এডিশন, সেখানেও যে ঘটনা ঘটেছে, পরে এটাও আসতে পারে যে ডিপ স্টেট থিওরির যে আমরা এখানে যে ওদের কিছু না কিছু এজেন্ট রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ কেউ থাকলে আমরা কিন্তু খুব একটা অবাক হব না। এবং যেভাবে এরা মানে অনুপ্রবেশ ঘটিয়েছিল। যদি একটা কথা বলি যে মমতা ব্যানার্জির দীর্ঘদিনের স্বপ্ন ছিলেন তিনি প্রধানমন্ত্রী হবেন, নতুন রাষ্ট্র তৈরি করে হতেই পারতেন, সেটা তো একটা। সেইখান থেকে তো আমরা বিভিন্ন ছবি দেখতে পেয়েছি, জয় বাংলা স্লোগান দেখেছি, খেলা হবে দেখেছি, তারপরে কবে এই রাজ্যের জন্মদিন পালন হবে, কোন গান হবে, সেই সমস্ত বিষয়ে উনি একটা করে তার একটা করে মতামত দিয়েছেন। এবং বিশ্ব বাংলার যে লোগো, সেটা নিয়েও আলোচনা এখন হচ্ছে রীতিমতো। বিশ্ব বাংলার লোগো কেন, যে 3টে সিংহের যে লোগো সেটা কেন ব্যবহার হয় না, এই সমস্ত নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। অবশ্যই হয়েছে। দেখুন, জয় বাংলাটা যেমন বাংলাদেশের একটা স্লোগান, মা মাটি মানুষ হচ্ছে বাংলাদেশের একটা যাত্রা ছিল। মানে আমি জানি না এই যে এরা, দেখুন, সব কিছু কাকতালীয় হতে পারে না, একটা দুটো জিনিস কাকতালীয় হতে পারে। এই বহু বছর ধরে এরা দেখবেন অনুপ্রবেশটা যে ঘটিয়েছে, আজকে যে এটা একটা খুব বড় বার্নিং ইস্যু হওয়ার পরে ইলেকশন কমিশন বলুন বা কেন্দ্রীয় সরকার উদ্যোগী হতে শুরু করলো, মানে অনুপ্রবেশটা কিন্তু আজকে সমস্যা নয়। গত 15-20 বছর ধরে এরা সিপিএমেরও শেষের দিকে এরা শুরু করেছিল, তৃণমূল কংগ্রেস কিন্তু ওটা একটা সর্বোচ্চ জায়গায় নিয়ে গেল। এবং এই যে রোহিঙ্গা অনুপ্রবেশ করালো বা অন্যান্য রাজ্যেও বিভিন্ন অনুপ্রবেশ বাংলাদেশের এই আমাদের পশ্চিমবঙ্গের করিডোর দিয়ে ঢুকিয়ে দিল, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং এর পিছনে অবশ্যই বিদেশি রাষ্ট্রের মদত আছে বলেই আমরা মনে করি এবং খুব শিগগির সেটা প্রমাণিতও হবে। একটা কথাই বলা বাহুল্য যে এরা কিন্তু সচেতনভাবেই সবটা করেছে। এরা এমনভাবে পুরো ইকোসিস্টেম তৈরি করেছে, মানে দেখবেন যে কাকে কোথায় ইউজ করে কি করা যায়, অ্যাডমিনিস্ট্রেশনকে একটাভাবে ইউজ করেছে যাতে কোনোভাবে কোনো সাধারণ মানুষ মাথা না তুলতে পারে। 2 নম্বর হচ্ছে যে এদের যে বুদ্ধিজীবী বা অন্য ভাতাজীবী যে মহল ছিল, এরা কিন্তু একটা পাবলিক ওপিনিয়ন ফর্ম করার জন্য নিজেদেরকে সেইভাবে তৈরি করেছে। তারপরে প্রত্যেকটা যেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো করেছে, এটাও আপনি খেয়াল করে দেখবেন যে তারা কিন্তু কোনো আইন মেনে কোনো কাজ করেনি। এই যে ফান্ড ডাইভার্সন থেকে আরম্ভ করে দীর্ঘদিন কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়া, মানে পুরো জিনিসটাই, মানে কোনো রিক্রুটমেন্টই ঠিকমতো হয়নি, নিজেদের মতো যাকে খুশি রিক্রুট করেছে। এরা কোনোদিন ভাবতে পারেনি যে এইভাবে ফেসে যাবে। মানে
মানে ভেবেছিল। শুরুর যে শেষ আছে সেটা হয়তো কোনোদিনই চিন্তা ভাবনা করা যায়নি, কিন্তু এখানে দাঁড়িয়ে আরো একটা বিষয়, আমরা যদি একটু পিছিয়ে যাই, মোথাবাড়ি তো খুব রিসেন্ট ঘটনা, তার আগে আমরা মুর্শিদাবাদ মালদাকে কিভাবে উত্তপ্ত হতে দেখেছি, মানে সেটা আমরা প্রত্যেকে জানি। হরগোবিন্দ দাস, সেই সমস্ত মানে স্মৃতিতে এখন আমাদের জল জল করছে বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে ঠিক সেই সময় বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি যে কিছু কাল আগে পর্যন্ত অশান্ত পরিস্থিতি, তার মাঝখানে নির্বাচন। সেই বাংলাদেশের অশান্তি, বাংলাদেশকে মাঝে রেখেই কি পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও গিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করা, এবং আপনি যেমনটা বলছিলেন যে পশ্চিমবঙ্গকে পুরোপুরি ভারত থেকে আলাদাভাবে সরিয়ে নিয়ে গিয়ে একটা নিজস্ব রাষ্ট্র হিসেবে পশ্চিমবঙ্গ আর নর্থ ইস্ট, মানে সেইটার মানে সেটার পেছনে কি কোথাও গিয়ে মমতা ব্যানার্জিও মানে কোথাও সাপোর্ট দিচ্ছিলেন? কারণ আমরা দেখতে পেলাম এই যে সরকারের পালা বদল ঘটলো, বাংলাদেশ থেকে একের পর এক হুমকি, এবং শুভেন্দু অধিকারীকে নাম নিয়ে হুমকি করা হচ্ছে, সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছি আজ তাক বাংলা দর্শকদেরকে বা পশ্চিমবঙ্গবাসী এতদিনে জেনেই গেছেন। দেখুন আবার যেটা আপনাকে বললাম ওই একই কথা বলছি, এটা কোনো একদিনের প্ল্যানিং নয়। শেখ হাসিনাকেও যে গদি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ওর পিছনে একটা বড় প্ল্যানিং কাজ করেছিল। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনার সাথে এই মানে ক্ষমতার পালাবদল যখন হলো, সঙ্গে দেখবেন পশ্চিমবঙ্গেও কিন্তু ভায়োলেন্স আরও বেড়ে গেল। হয়তো পশ্চিমবঙ্গে তার আগে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, কিন্তু টার্গেট করে 2021-এ যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, টার্গেট করে ম্যাক্সিমাম কিন্তু মানে তৃণমূলের অনেক হিন্দু যারা সাপোর্টার ছিলেন বা ভোট দিয়েছেন তাদের ওপরেও কিন্তু অনেক অত্যাচার অনেক কিছু হয়েছে। যদি আমরা কেসগুলো নিয়ে ডিটেল স্টাডি করি বা আমি যদি পাবলিক ওপিনিয়ন নিতে যাই, আপনি পরিষ্কার, আপনারা তো যেতেই পারেন মিডিয়া হাউস হিসাবে, তো এই পুরো ন্যারেশনটা আপনি পাবেন। তার মানে কি দীর্ঘদিন ধরে এটা চলছিল এবং ধীরে 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 হিন্দুরা কর্নার হতে হতে একসময় হয় কনভার্ট হতে বাধ্য হতো, নাহলে এই রাজ্য ছেড়ে আবার আমাদের রিফিউজি হয়ে অন্য রাজ্যে আশ্রয় নিতে হতো, এরকম একটা জায়গায় কিন্তু চলে এসছিল প্রায়। তো এই মানে চিকেন নেক এবং তার উপরে নর্থ ইস্ট আর তার নিচে ওয়েস্ট বেঙ্গল, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা খুব স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড এবং এর ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদীজি বা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বা অজিত ডোভালজি, এরা মানে এবারে যদি এই হোমওয়ার্কটা না করতেন, এই পুরো সিস্টেমটাকে মানে যেভাবে আমরা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হতো, সেটা পশ্চিমবঙ্গের রীতিমতো ভয়ঙ্কর একটা ভবিষ্যতের হয়তো অপেক্ষা আমাদের করতো মতো পশ্চিমবঙ্গবাসী। লোকেরা এই দুনিয়ায় থাকতো না, মানে হয়তো কাউন্টিং সেন্টার থেকে বেরোবার আগেই মার্ডার হয়ে যেতাম। এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই যে, বা পরবর্তীকালে যেভাবে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আবিষ্কার হয়েছে, এরা আগে থেকে মজুত করে রেখেছিল, জাস্ট ওয়েট করছিল, রেজাল্ট বেরোনোর পর্যন্ত অপেক্ষা করছিল। আর 2 নম্বর কথা, যেভাবে মানুষের ওপরে ভীতি প্রদর্শন করে, বিশেষ করে প্রত্যেকটি, আমি যেহেতু সাউথ 24 পরগনার এমন একটা জায়গা থেকে এসেছি, আমার কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিন্তু পুরো সন্ত্রাসবাদের ওপরে পুরো এতদিন নির্ভর ছিল। বহু মানুষ ভোট দিতে পারেনি বিগত মানে অ্যাসেম্বলি ইলেকশনে। মোটামুটি আমি যেটা পরে অ্যানালিসিস করে দেখেছি, অন্তত 25,600 লোক ভোট দিতে পারেনি এবং তাদের ভোটটা ছাপ্পা ভোট হয়েছে।